হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস পাথ। এই চ্যানেলে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ভিডিও পোস্ট করব, যেটা দেখে আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেল সাকসেস পাথকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আমার ম্যাথ ক্লাস 4 নিয়ে। তো আজকে আমি এই ক্লাসটাতে 15টা অঙ্ক ডিসকাস করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম অঙ্ক, রাম তার ছেলের চেয়ে 7 গুণ বয়সে বড়। 10 বছর বাদে তার বয়স তার ছেলের বয়সে 3 গুণ হবে। রামের বয়স কত? তো এই অঙ্কটা সলভ করার জন্য আমি প্রথম ধরে নিচ্ছি যে ছেলের বয়স x বছর। ছেলের বয়সটা আমি ধরে নিলাম x বছর। এবার কি বলেছে, রাম তার ছেলের চেয়ে 7 গুণ বয়সে বড়। তাহলে রামের বয়স 7x বছর। তাহলে রামের বয়স 7x বছর। এবার বলেছে 10 বছর বাদে তার বয়স তার ছেলের বয়সে 3 গুণ হবে। তো আমি ধরে নিচ্ছি 10 বছর পর ছেলের বয়স হবে কত? 10 প্লাস x। আর 10 বছর পর রামের বয়স কত হবে? 7x প্লাস 10। 10 বছর পর ছেলের বয়স এটা, 10 বছর পর রামের বয়স এটা। তো এবার আমাকে বলে দিয়েছে 10 বছর বাদে তার বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। মানে এই যে রামের বয়স, এই ছেলের বয়সকে যদি আমি 3 গুণ করি তবে এটা রামের বয়সের সাথে সমান হবে। তাহলে এই ইকুয়েশনটাকে আমি এবার সলভ করি। 30 প্লাস 30x ইকুয়ালস টু 7x প্লাস 10, সরি 30 না 3x, 7x প্লাস 10। এবার এটা হয়ে যাচ্ছে আমার তাহলে কত? 4x ইকুয়ালস টু 20। তাহলে x ইকুয়ালস টু কত না 5। এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি, এক্সটা আমি কি ধরেছিলাম না ছেলের বয়স, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি ছেলের বয়স হচ্ছে 5 বছর। তাহলে রামের বয়স কত? রামের বয়স যেহেতু ছেলের বয়সের 7 গুণ, তাহলে 7 ইন্টু 5 সমান হচ্ছে 35 বছর। এটাই হয়ে গেল উত্তর। চলে এলাম দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কে কি বলেছে এবার দেখে নি। বলছে দুটি সংখ্যার গড় হলো 62। যদি ক্ষুদ্রতম সংখ্যাটির সঙ্গে 2 যোগ করা হয় তাহলে দুটি সংখ্যার অনুপাত দাঁড়াবে 2:1। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো এবার আমি ধরে নিচ্ছি দুটি সংখ্যা, একটা x একটা y। এর মধ্যে বলেছে, আচ্ছা আমি এবার এখানে এটাও ধরে নিলাম যে x গ্রেটার দ্যান y, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটা হচ্ছে x আর ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে y। এবার কি বলেছে, দুটি সংখ্যার গড় হলো 62। তাহলে দুটি সংখ্যার টোটাল কত? x প্লাস y সমান হচ্ছে 62 ইন্টু 2। এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি? 124। তাহলে দুটি সংখ্যার টোটাল হচ্ছে 124। এবার বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে যদি 2 যোগ করা হয় তাহলে দুটি সংখ্যার অনুপাত দাঁড়াবে 2:1। তো ক্ষুদ্রতম সংখ্যাটা আমি কোনটা ধরেছিলাম? y। তাহলে x বাই, যেহেতু এখানে অনুপাত দিয়ে দিয়েছে আমি তাহলে অনুপাতে লিখছি x বাই y প্লাস 2। এই অনুপাতটা কত না 2:1। এবার এটাকে আমি যদি ইকুয়েশনটা সাজাই তাহলে আমি কি পাবো না x ইকুয়ালস টু 2y প্লাস 2। এইটা আমি পেলাম। এইটা আমার 1 নম্বর ইকুয়েশন, এইটা আমার 2 নম্বর ইকুয়েশন। এবারে আমি যদি এই x এর ভ্যালুটা যদি আমি 1 নম্বর ইকুয়েশনে বসাই তাহলে আমি কি পাবো না 2y প্লাস 2 প্লাস y ইকুয়ালস টু 124। তাহলে 3y, সরি এটা 4 হবে। তাহলে 3y ইকুয়ালস টু 120। 4টে এদিকে চলে গেলে তাহলে y সমান কত হচ্ছে আমার এখানে? 40। তাহলে yটা আমি কি ধরেছিলাম? ক্ষুদ্রতম সংখ্যা। আমাকে জানতে চাইছে কি ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে আমি পেয়ে গেলাম ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 40। এটাই হলো উত্তর। এবার 3 নম্বর অঙ্ক। বলেছে জলপূর্ণ একটা বালতির ওজন 23 কেজি।
যখন এতে 2/3 জল থাকে তখন তার ওজন হয় 17 কেজি। তাহলে 0 বালতির ওজন কত? এবার জলপূর্ণ একটা বালতির ওজন 23 কেজি বলেছে, মানে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি কি, জলের ওজন প্লাস 0 বালতির ওজন। এইটা আমি পেয়ে গেলাম কত না 23 কেজি। আমাকে এখানে বলে দিয়েছে জলপূর্ণ একটা বালতির ওজন, মানে জলপূর্ণ বালতি মানে তাতে জলও আছে বালতিও আছে, তাহলে জলের ওজন প্লাস 0 বালতির ওজন দুটো হচ্ছে 23 কেজি। এবার বলছে যখন এতে 2/3 জল থাকে তখন তার ওজন হয় 17 কেজি। এবার 2/3 জলের ওজন যুক্ত 2/3 জল থাকলে হচ্ছে ওজনটা টোটাল দিচ্ছে 17 কেজি, এর মধ্যে 0 বালতিরও ওজনটা রয়েছে। তাহলে আমি এখানে 2/3 জলের ওজন প্লাস 0 বালতির ওজন এই দুটো মিশিয়ে হয়ে যাবে 17 কেজি। এবারে এই ইকুয়েশনটাকে যদি আমি বিয়োগ করি দুটোকে, তাহলে এখানে পেয়ে যাব কি 1/3 জলের ওজন, এটা কেটে যাবে 1/3 জলের ওজন, তাহলে আমি কি পাবো, এটা 6 কেজি। তাহলে 1/3 জলের ওজন হচ্ছে 6 কেজি। তাহলে পুরো 1 জলের ওজনটা কত হলো 18 কেজি। তাহলে আমি এখান থেকে পাচ্ছি জলপূর্ণ একটা বালতির ওজন 23 কেজি আর শুধু জলের ওজনটা আমি পাচ্ছি 18 কেজি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 0 বালতির ওজনটা কত, 0 বালতির ওজনটা কত হলো, তাহলে 23 মাইনাস 18 অর্থাৎ 5 কেজি। এটাই আমাকে জানতে চাইছে 0 বালতির ওজন কত, আমি তাহলে 0 বালতির ওজন পেয়ে গেলাম 5 কেজি। এটাই হলো উত্তর। এবার চলে এলাম পরবর্তী অঙ্কে, 4 নম্বর অঙ্ক। বলেছে 2 ভাইয়ের বয়সের গড় 9 বছর, তাদের মায়ের বয়স যোগ করলে তাদের গড় বয়স 9 বছর বেশি হয়, তাহলে মায়ের বয়স কত? তো 2 ভাইয়ের গড় বয়স যদি 9 হয়, তাহলে 2 ভাইয়ের মোট বয়স 9 ইন্টু 2 18 বছর। এবার বলছে যে যদি তাদের মায়ের বয়স যোগ করা হয় তাহলে তাদের গড় বয়স 9 বছর বেশি হয়। তাহলে অর্থাৎ 2 ভাই যুক্ত মা, এদের এই 2 ভাই যুক্ত মা, এই 2 ভাই এবং মায়ের যে মোট বয়সটা সেটা কত হবে না 9 যোগ করলে তাদের থেকে গড় বয়স 9 বছর বেশি হয়। তাহলে 9 প্লাস 9 মানে গড়টা যেহেতু বেরিয়ে গেল, এই গড় বলেছিল 2 ভাইয়ের 9 বছর আর মায়ের বয়সটা যোগ করলে হবে গড়ের 9 বছর বেশি, তাহলে 9 যুক্ত 9 ইন্টু 3, মানে এখানে যেহেতু 3 জন আছে 2 ভাই এবং এক মা, তাহলে এখানে 3 জন ব্যক্তি, তাহলে তাদের মোট বয়সটা হবে কত 18 ইন্টু 3 মানে 54 বছর। এবার বলেছে তাদের মায়ের বয়স কত, আমি এখান থেকে তাহলে পেয়ে গেলাম কি 2 ভাইয়ের মোট বয়স পেয়ে গেছি 18 আর 2 ভাই যুক্ত মায়ের মোট বয়স পেয়েছি 54। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম মায়ের বয়স 54 মাইনাস 18, তাহলে 36 বছর। 5 নম্বর অঙ্ক কি বলেছে না, একটি ট্রেন 25 কিলোমিটার পার আওয়ার গতিতে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর 5 ঘন্টা পরে অপর একটি ট্রেন 35 কিলোমিটার পার আওয়ার গতিতে কলকাতা থেকে একই গন্তব্যস্থানের উদ্দেশ্যে যাত্রা করে। তাহলে জানতে চাইছে যে কলকাতা থেকে কত দূরত্বে দুটি ট্রেন মিলিত হবে। এই অঙ্কটাকে লেন্দি প্রসেসেও করা যায়, কিন্তু যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম তাই এই অঙ্কটার জন্য যে শর্টকাট প্রসেসটা আমি ব্যবহার করব সেটা আমি বলে দিই। এই অঙ্কটা কলকাতা থেকে কত দূরত্বে দুটি ট্রেন মিলিত হবে জানতে চেয়েছে। তো কলকাতা থেকে মিলিত স্থানের দূরত্ব ইকুয়ালস টু প্রথম গতিবেগ ইন্টু দ্বিতীয় গতিবেগ বাই দ্বিতীয়
গতিবেগ মাইনাস প্রথম গতিবেগ ইন্টু যে সময়টা বলে দিয়েছে, যে মানে যাত্রা শুরুর কত ঘন্টা পরে অপর একটা ট্রেন যাত্রা শুরু করলো সেই সময়টা। তাহলে কলকাতা থেকে মিলিত স্থানের দূরত্ব হবে কি, ফর্মুলাটা হচ্ছে প্রথম ট্রেনটার গতিবেগ ইন্টু দ্বিতীয় ট্রেনটির গতিবেগ ভাগ দ্বিতীয় ট্রেনটির গতিবেগ মাইনাস প্রথম ট্রেনটির গতিবেগ ইন্টু যত সময় পর দ্বিতীয় ট্রেনটি যাত্রা শুরু করেছিল। তাহলে এই এবার আমি বসিয়ে দেবো 25, দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত 35 মাইনাস 25 ইন্টু 5। আচ্ছা, এটাকে করলে হবে 437.12 কিলোমিটার। তাহলে কলকাতা থেকে আমাকে জানতে হয়েছে কলকাতা থেকে কত দূরত্বে দুটি ট্রেন মিলিত হবে। তাহলে কলকাতা থেকে 437.12 কিলোমিটার দূরে দুটি ট্রেন মিলিত হবে। এটা ফর্মুলা দিয়ে অঙ্কটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা। 6 নম্বর অঙ্কে কি বলেছে, এ বি ও সি একটা যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 2:3:6 হয়, তাহলে বছরের শেষে লভ্যাংশের অনুপাত যদি 4:5:6 হয়, তবে তাদের বিনিয়োগের অনুপাত কত। তো একইভাবে অঙ্কটা আমি একটা ফর্মুলায় করব। তো আমি এখান থেকে বিনিয়োগের অনুপাতটা কি পাবো, বিনিয়োগের অনুপাত সমান হচ্ছে তিনজনের ক্ষেত্রেই হচ্ছে লভ্যাংশের অনুপাত বাই সময়ের অনুপাত। বিনিয়োগের অনুপাত হচ্ছে লভ্যাংশের অনুপাত বাই সময়ের অনুপাত। তো তিনজনের ক্ষেত্রেই আমি এবার করি না, এ অনুপাত বি অনুপাত সি বিনিয়োগের অনুপাতটা যদি আমি করি তাহলে হবে লভ্যাংশের অনুপাত কত না 4, সময়ের অনুপাত কত 2। একইভাবে বি এর ক্ষেত্রে লভ্যাংশের অনুপাত 5, সময়ের অনুপাত 3। একইভাবে সি এর ক্ষেত্রে লভ্যাংশের অনুপাত 6 এবং সময়ের অনুপাত 6। এবারে এটা কাটাকাটি করলাম 2, এটা কাটাকাটি করলাম 1, তাহলে কত হলো 2:5:3 অনুপাত 1। তাহলে এটাকে করলে 6:5:3। তাহলে তাদের বিনিয়োগের অনুপাত হলো 6:5:3। চলে এলাম 7 নম্বর অঙ্কে। কি বলেছে না, 4 বছরে কোনো টাকা 420 টাকাতে এবং 5 বছরে 450 টাকাতে দাঁড়ালে সুদের হার কত। এই যে কোনো টাকা 420 টাকাতে দাঁড়াচ্ছে মানে সেখানে সুদও আছে আবার আসলও আছে। এবারে আমি অঙ্কটা যদি বলি যে 4 বছরে সুদ প্লাস আসল কত না 420 টাকা। আমাকে অঙ্ক অনুযায়ী বলে দিয়েছে 4 বছরে কোনো টাকা 420 টাকাতে দাঁড়াচ্ছে, তার মানে 4 বছরে সুদ যুক্ত আসল হচ্ছে 420 টাকা। একইভাবে 5 বছরে সুদ আসল কত হচ্ছে না 450 টাকা। এবারে আসলটা তো দুটো ক্ষেত্রেই সমান, তাহলে আমি যদি এটাকে বিয়োগ করি তাহলে 1 বছরের আমি সুদটা পাবো, 1 বছরের সুদ, এটা বিয়োগ করলে আসলটা কেটে গেল। 1 বছরের সুদ কত হবে না 30 টাকা। তাহলে 1 বছরের আমি সুদ পেলাম কত 30 টাকা। তাহলে এবার 4 বছরের সুদ কত, 4 × 30 মানে 120 টাকা। যেহেতু এটা সরল সুদ তাই জন্য 1 বছরের সুদ যদি 30 টাকা হয় তাহলে 4 বছরের সুদ হচ্ছে 120 টাকা। এটা যদি মানে এটা যদি সিম্পল ইন্টারেস্ট তাই জন্য এইভাবে হলো, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট হলে জিনিসটা অন্যভাবে হতো। এখানে এটা সরল সুদ। আচ্ছা, এবারে তাহলে আমি পেয়ে যাচ্ছি 4 বছরের সুদটা পেয়ে গেলাম 120 টাকা। 4 বছরের সুদযুক্ত আসল ছিল 420 টাকা। তাহলে আমি এখান থেকে আমি আসলটা পেয়ে যাব। তাহলে আসলটা কত না 420 বিয়োগ 120 অর্থাৎ
300 টাকা। আমি আসল পেয়ে গেলাম 300 টাকা, আমি সুদ পেয়ে গেছি 30 টাকা। তাহলে আমি এখান থেকে সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলা I ইকুয়ালস টু পি ইন্টু টি ইন্টু স্মল আই বাই 100, এই I হচ্ছে এখানে সরল সুদ, পি হচ্ছে প্রিন্সিপাল বা আসল, টি হচ্ছে সময়, আর এই স্মল আইটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার বাই 100। এখানে আমি ফর্মুলাতে এবার পুট করব। সিম্পল ইন্টারেস্ট কত, আচ্ছা আমি একবার লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। I হচ্ছে সরল সুদ, পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর I হচ্ছে সুদের হার। দেখো আমি তোমাদের সুবিধার্থে লিখে দিলাম যে কোনটা কি ডিনোট করছে। তো এবার আমি যদি এই জিনিসগুলো এইখানে অঙ্কগুলো ফর্মুলাতে পুট করি, তাহলে আমি এখানে সুদ কত পাচ্ছি 30 টাকা, তাহলে সুদ জায়গায় 30 টাকা লিখলাম। আসলে আমি পেয়ে গেছি পি হচ্ছে 300, আমি টাইমটা 1 বছরে ধরেছি কারণ 1 বছরই সুদটা হচ্ছে 30 টাকা, তাহলে টি সমান 1 লিখছি। আর আমাকে সুদের হারটা কত জানতে চেয়েছে, তার মানে আইটা আমাকে জানতে চেয়েছে বাই 100। এবার যদি আমি এটা কাটাকাটি করি, এটা আসছে 10, এটা কাটাকাটি করলে আসছে 100 এই 10, তাহলে আমি I সমান কত পেয়ে যাচ্ছি 10। তাহলে আমি রেট অফ ইন্টারেস্ট কত পেয়ে গেলাম 10, এটা আমাকে জানতে চেয়েছে। চলে এলাম 8 নম্বর অঙ্কে। বলেছে এ একটি কাজের 1/4 অংশ সম্পূর্ণ করে 10 দিনে, বি ওই কাজের 40% করে 40 দিনে এবং সি ওই কাজের 1/3 অংশ করে 13 দিনে। তো কে কাজটি তাড়াতাড়ি শেষ করবে? তো আমি বার করছি, এ 1/4 অংশ করে 10 দিনে, তাহলে 1 অংশ করবে কত 40 দিনে। বি 40% করে 40 দিনে, তাহলে 100% করবে কত 100 দিনে। আবার সি 1/3 অংশ করে 13 দিনে, তাহলে 1 অংশ করবে কত 39 দিনে, 13 ইন্টু 3 39 দিনে। তো আমাকে বলেছে কে কাজটি তাড়াতাড়ি করবে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি এ কাজটা সম্পূর্ণ করবে 40 দিনে, বি কাজটা সম্পূর্ণ করবে 100 দিনে, আর সি কাজটি কমপ্লিট করবে 39 দিনে। তো দেখলে তাহলে দেখা যাচ্ছে যে সি কাজটি সব থেকে তাড়াতাড়ি করবে, তো এটাই হবে উত্তর। আচ্ছা চলে এলাম 9 নম্বর অঙ্কে। বলেছে কিছু ছাত্রের গড় ওজন 55 কেজি, তাদের মধ্যে 20 জনের ওজনের গড় 60 কেজি এবং অবশিষ্ট জনের গড় ওজন 51 কেজি। তো মোট ছাত্রের সংখ্যা কত? এটা গড়ের অঙ্ক, তো আমি ধরে নিচ্ছি মোট ছাত্র এক্স। মোট ছাত্র যদি এক্স হয়, তাহলে বলতে চাইছে তাদের মধ্যে 20 জনের গড় বয়স 60 কেজি এবং অবশিষ্ট জনের গড় ওজন 51 কেজি। তো কিছু ছাত্র, আমি এখানে টোটাল ছাত্র সংখ্যা ধরেছি 55 কেজি এই এক্স, তাহলে মোট ওজনটা কত হবে 55x। এবারে পরের লাইনে যেটা বলেছে 20 জনের ওজনের গড় হচ্ছে 60 কেজি, তাহলে 20 জনের মোট ওজন কত 20 ইন্টু 60, আচ্ছা প্লাস অবশিষ্ট জনের গড় ওজন 51 কেজি, তাহলে 20 জন যদি হলো তাহলে অবশিষ্ট কত পড়ে থাকলো x মাইনাস 20, তাদের গড় কত 51, তাহলে তাদের টোটাল হচ্ছে x মাইনাস 20 ইন্টু 51। এই যে এইটা তার মানে কি যে টোটাল x জনের মোট ওজন সেইটা কার সাথে সমান না 55 কেজির সাথে সমান। এখান থেকে আমি ইকুয়েশনটা সলভ করে x এর ভ্যালুটা বার করলেই আমার ছাত্রের সংখ্যাটা পেয়ে যাব। তো এইখানে আমি করছি অঙ্কটা 1251x মাইনাস 55x। তাহলে এখান থেকে আমি এক্সে কি পাচ্ছি 45। তাহলে আমি মোট ছাত্রের সংখ্যা এখান থেকে কত পেলাম, আমার এক্স এর ভ্যালু বেরিয়েছে 45, আমি এক্সটা ধরেছি মোট ছাত্র, তাহলে মোট ছাত্রের সংখ্যা হচ্ছে 45। চলে এলাম 10 নম্বর অঙ্কে। কি বলেছে না 6, 8, 10, 12 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? তো এই অঙ্কগুলো করার জন্য যেটা প্রথম করতে হয় না 6, 8,
10, 12 এই ধরনের অঙ্ক পিএসসির প্রায় প্রতিটা পরীক্ষাতেই এসে থাকে। একটা না একটা অঙ্ক এই বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বা বিভাজ্য এই ধরনের অঙ্ক প্রত্যেকটা পরীক্ষাতেই পিএসসি দিয়ে থাকে। তো অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো করার জন্য কি করতে হবে না, 4, 8, 10, 12 এদের প্রত্যেকের প্রথমে লসাগু বার করতে হবে। লসাগুটা বার করি। তাহলে এদের এলসিএমটা আমি কত পাচ্ছি না, 12 আর 10 মানে 120। এবারে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য, এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 4টে 9। এবারে অঙ্কটা করার জন্য আমাকে এই যে এলসিএমটা আছে 120, এই 120 দিয়ে এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে ভাগ করতে হবে। ভাগ করলে কি পাবো না, প্রথমে 12 8 96 হয়, মানে 8 দিয়ে যাবে 960, 9 3 9, 399 বেরোলো। এবারে 12 3 36 হয়, তাহলে 3 করলে এখানে হচ্ছে 360, তাহলে 9 3। এই যে আমার অবশিষ্টটা থাকলো ভাগের ক্ষেত্রে, এই যে 39টা থাকলো, এই 39টা যদি আমি এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করি, তাহলেই আমার সেই যে সংখ্যাটা পাবো সেটা আমি 6, 8, 10, 12 সব দ্বারাই বিভাজ্য হবে। কারণ 6, 8, 10, 12 এদের এদের এলসিএম তো, মানে এলসিএম তো 120, তাহলে এলসিএম দ্বারা যদি সেই সংখ্যাটি বিভাজ্য হয়, তাহলে 6, 8, 10, 12 সব দ্বারাই বিভাজ্য হবে। তো এলসিএম দিয়ে বিভাজ্য এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা বিভাজ্য হওয়ার জন্যই 39 বেশি হয়েছে। তাহলে আমি অ্যাকচুয়াল যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমার তাহলে কত হবে না, 9 9 9 9 থেকে 39টা আমি বাদ দিয়ে দেবো। বাদ দিলে এই যে সংখ্যাটা হবে, 39টা বাদ দেওয়ার পর যে সংখ্যাটা পড়ে রইল, সেই সংখ্যাটা 120 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 120, 6, 8, 10, 12 এদের সবার এলসিএম, তাহলে এই সংখ্যাটি 6, 8, 10, 12 দ্বারাও বিভাজ্য হবে। এই হলো উত্তর। চলে এলাম 11 নম্বর অঙ্কে। কি বলেছে না, কোনো ক্লাবের 35 জন সদস্যদের গড় বয়স 15.2। তো 14 বছর বয়সী এক সদস্য চলে গেল এবং তার পরিবর্তে অপর এক সদস্য ভর্তি হওয়ায় তাদের গড় বয়স 15.5 বছর হলো। নতুন সদস্যের বয়স কত? আচ্ছা, এটা একটা গড়েরই অঙ্ক। তো অঙ্কটা আমি বলি যে 35 জন সদস্যের গড় বয়স 15.2, তাহলে 35 জনের মোট বয়স কত না, 35 ইন্টু 15.2, এত বছর, অর্থাৎ 532 বছর। তাহলে 15 জনের মোট বয়স পেয়ে গেলাম 532 বছর। এবার বলছে 14 জন বয়সী এক সদস্য চলে গেল, তাহলে 14 বছর বয়সী সদস্য চলে যাওয়ায় এখন 34 জন, মানে 35 জন থেকে একজন 14 বছর বয়সী সদস্য চলে গেল, তাহলে এখন বর্তমান সদস্য কত, 34 জন। তাহলে 34 জনের মোট বয়স কত হবে না, 532 থেকে 14 বিয়োগ হবে, বিয়োগ করলে হবে 518 বছর। তাহলে 14 বছর বয়সী সদস্য চলে যাওয়ায় এখন 34 জনের মোট বয়স গিয়ে দাঁড়ালো 518 বছর। এবার বলছে যে নতুন সদস্য যখন আবার এলো, অর্থাৎ আবার 35 জনই হয়ে গেল, তখন তাদের নতুন গড় বয়সটা হলো 15.5 বছর। তাহলে নতুন সদস্য আসার পর 35 জনের মোট বয়স কত দাঁড়ালো, তাহলে 35 ইন্টু 15.5। নতুন সদস্য আসার পর আবার 35 জনই হয়ে গেল, 35 জনের মোট বয়স হলো 35 ইন্টু 15.5, অর্থাৎ এই গুণটা করলে হবে 542.5 বছর। তাহলে আমার নতুন সদস্যের বয়স কত পাবো না, নতুন সদস্যের বয়স পাবো 64
34 বছর বয়সী সদস্য চলে যাওয়ায় 34 জনের বয়স হলো 518, তখন নতুন সদস্যটি আসেনি। নতুন সদস্যকে ছাড়া 34 জনের মোট বয়স পেয়েছিলাম 518 বছর, এবং নতুন সদস্য আসার পর যেই 35 জনের মোট বয়সটা হলো 542.5 বছর। তো এই দুটোকে যদি আমি বিয়োগ করে দিই, 542.5 মাইনাস 518, এটা বিয়োগ করলে দাঁড়াবে 24.5 বছর। তাহলে নতুন সদস্যটির বয়স আমি কত পেলাম না 24.5 বছর। তো অঙ্কটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখে লিখে করলাম, তোমরা একবার বুঝে গেলে অঙ্কটা এমনি শর্টকাটে করে নিতে পারবে। চলে এলাম 12 নম্বর অঙ্কে। এখানে এটা একটা পরিমিতিরই অঙ্ক। যাই হোক, 80 মিটার দৈর্ঘ্যের এবং 40 মিটার প্রস্থের একটি আয়তাকার মাঠের বাইরের দিকে 5 মিটার চওড়া রাস্তা বানানো হলো। তো রাস্তাটির ক্ষেত্রফল কত জানতে চেয়েছে। মানে একটা আয়তাকার মাঠ আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 80 এবং প্রস্থ হচ্ছে 40 মিটার। তো এই মাঠটার বাইরের দিকে 5 মিটার চওড়া রাস্তা তৈরি হয়েছে। আমি ধরলাম এইভাবে একটা রাস্তা তৈরি হয়েছে 5 মিটার চওড়া। এই রাস্তাটা তৈরি হয়েছে, এই রাস্তাটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে 5 মিটার। তো এবার বলছে রাস্তাটার ক্ষেত্রফল কত জানতে চেয়েছে। তো মাঠের ক্ষেত্রফলটা আমি প্রথম আয়তাকার মাঠের ক্ষেত্রফলটা আমি বার করে নিই। মাঠের ক্ষেত্রফল কত না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। তো 80 ইন্টু 40, তার মানে মিটার স্কোয়ার। এটা হলো মাঠের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্য আমাকে বার করব আমি। রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্য, রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্যটা কত না, প্রথম দৈর্ঘ্য হচ্ছে 80 যুক্ত রাস্তা সমেত, মানে এদিকেও আমি 5 পাচ্ছি, এদিকেও আমার 5 বাড়বে দৈর্ঘ্যের ক্ষেত্রে, এদিকেও 5 বাড়বে, মানে 5 5 10 বাড়বে, তাহলে 5 5, তাহলে পেয়ে গেলাম আমি 90 মিটার। তাহলে রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্যটা পেলাম আমি 90 মিটার। একইভাবে রাস্তা সমেত মাঠের প্রস্থ আমি যদি বার করি তাহলে কত হবে না 40, প্রস্থের ক্ষেত্রে এদিকে 5 এদিকে 5, তাহলে 5 যুক্ত 5, তাহলে 50 মিটার। রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্য পেয়ে গেলাম, রাস্তা সমেত মাঠের প্রস্থও পেয়ে গেলাম। তাহলে এবার রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফলটা কত, 90 ইন্টু 50, তো মানে 4500 মিটার স্কোয়ার। তো আমি মাঠের ক্ষেত্রফলটা পেয়েছিলাম 3200 মিটার স্কোয়ার, রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল পেয়ে গেলাম 4500 মিটার স্কোয়ার। তাহলে আমি শুধু রাস্তাটির ক্ষেত্রফল কত, রাস্তাটির ক্ষেত্রফল দুটো বিয়োগ করলে পেয়ে যাব 4500 মাইনাস 3200, 1300 মিটার স্কোয়ার। তাহলে রাস্তার ক্ষেত্রফল হয়ে গেল 1300 মিটার স্কোয়ার। আচ্ছা, 13 নম্বর অঙ্কে কি বলেছে না, এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 3,75,000 টাকা বিনিয়োগ করে। আচ্ছা, এবার বছর শেষে লভ্যাংশের এ 52,000 টাকা, বি 65,000 টাকা এবং সি 78,000 টাকা পায়। তবে এ কত টাকা বিনিয়োগ করেছিল। আচ্ছা, এবার আমি যদি প্রথমে লভ্যাংশের অনুপাতটা বার করি, লভ্যাংশের অনুপাত আমি যদি বার করি তাহলে কত না, এ বি সি তিনজনের ক্ষেত্রে লভ্যাংশের অনুপাত কত না 52,000 টাকা, 65,000 টাকা, 78,000 টাকা। এবার আমি যদি এটাকে 13 দিয়ে কাটাকাটি করি তাহলে হবে 13 4 52, শূন্যগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কেটে গেল। 13 দিয়ে কাটাকাটি করলে 13 4 52, 13 5 65 এবং 13 6 78। আমি এখানে লভ্যাংশের অনুপাতটা পেয়ে গেলাম। এবার লভ্যাংশের অনুপাত পেয়ে গেছি, আর টোটাল এরা তিনজন মিলে যে টাকা বিনিয়োগ করেছিল সেটাও আমাকে অঙ্কে বলে দিয়েছে 3,75,000 টাকা। তাহলে এক্ষেত্রে আমি আলাদাভাবে এ কত টাকা বিনিয়োগ করেছিল আমি সহজেই পেয়ে যাব। তাহলে এ বিনিয়োগ করেছিল 3,75,000
এ বিনিয়োগ করেছিল, এর লভ্যাংশের অনুপাত কত? 4। আর 3 জনের লভ্যাংশের মোট হচ্ছে 15। এই 3টেকে যোগ করলাম, কিন্তু তারা টোটাল যে টাকাটা দিয়েছিল 3,75,000 টাকা। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 15 দিয়ে কাটলাম, 15 দুগুণে 30, 15 পাঁচে 75, তাহলে 25 চারে 100 আর 3টে 0, অর্থাৎ 1 লক্ষ টাকা। তাহলে এ বিনিয়োগ করেছিল 1 লক্ষ টাকা, এটাই আমাকে জানতে চেয়েছে। এটাই হয়ে গেল উত্তর। চলে এলাম 14 অঙ্কে। 14 অঙ্কটা বলেছে পি অনুপাত কিউ ইকুয়ালস টু আর অনুপাত এস ইকুয়ালস টু টি অনুপাত ইউ সমান 2:3 হলে তাহলে এই ভ্যালুটা এত অনুপাত এত বার করতে বলেছি। এমপি প্লাস এনআর প্লাস ওটি অনুপাত এম কিউ প্লাস এন এস প্লাস ও ইউ সমান এর মানটা কত আমাকে জানতে চেয়েছে। তো আমি এখানে ধরছি পি বাই কিউ, পি অনুপাত কিউ ইকুয়ালস টু আর বাই এস, আর অনুপাত এস ইকুয়ালস টু টি বাই ইউ, এটা সমান 2/3। এটা সমান 2/3। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? পি বাই 2 ইকুয়ালস টু কিউ বাই 3। এবার এইটাকে আমি কে ধরছি। একইভাবে আমি আর বাই 2 ইকুয়ালস টু এস বাই 3, এটা সমানও কে ধরছি। একইভাবে আমি টি বাই 2 ইকুয়ালস টু ইউ বাই 3 সমান এটাকেও আমি কে ধরছি। তাহলে এইখান থেকে আমি কি পাবো না, পি পেয়ে যাচ্ছি আমি 2k, কিউ পেয়ে যাচ্ছি আমি 3k। আচ্ছা, আর পেয়ে যাচ্ছি 2k, এস পেয়ে যাচ্ছি 3k। একইভাবে টি পেয়ে যাচ্ছি 2k, ইউ পেয়ে যাচ্ছি 3k। এইখান থেকে পাচ্ছি পি বাই 2 কিউ বাই 3। এইখানে পি অনুপাত কিউ সমান যদি 2/3 হয় তাহলে একইভাবে আমি এটাকে পি বাই 2 ইকুয়ালস টু কিউ বাই 3 লিখতে পারি। তো এবার আমি এটাকে কে লিখেছি, তাহলে পি সমান আমি কত পাবো 2k, কিউ সমান কত পাবো 3k। এইভাবেই আর এস আর টি ইউ এর ভ্যালুটাও বার করেছি। এবার আমাকে যেটা বার করতে দিয়েছে সেখানে আমি ফর্মুলাতে পুট করব। আমাকে বার করতে দিয়েছে এম পি প্লাস এন আর প্লাস ও টি বাই এম কিউ প্লাস এন এস প্লাস ও ইউ এর ভ্যালুটা কত। তো আমি এবার বসাবো না, এখান থেকে আমি কি পাচ্ছি, পি এর ভ্যালু 2k পেয়েছি, তাহলে এম ইন্টু 2k প্লাস আর এর ভ্যালু কত পেয়েছি 2k, তাহলে এন ইন্টু 2k প্লাস টি এর ভ্যালু 2k পেয়েছি, তাহলে ও ইন্টু 2k। একইভাবে এখানে কিউ এর ভ্যালুগুলো 3k পেয়েছি, তাহলে এম ইন্টু 3k প্লাস এন ইন্টু 3k প্লাস ও ইন্টু 3k। এখানে আমি কিউ এর ভ্যালু, এস এর ভ্যালু আর ইউ এর ভ্যালু বসালাম। তো এখান থেকে আমি এখান থেকে আমার যদি 2kটা আমি কমন নিই তাহলে থাকবে এম প্লাস এন প্লাস ও। একইভাবে এখানে যদি আমি 3k কমন নিই আমার থাকবে এম প্লাস এন প্লাস ও। এবার এটা কাটাকাটি হয়ে গেল, কেও কেটে গেল, তাহলে থাকলো 2/3। অর্থাৎ এই যে ভ্যালুটা আমাকে বার করতে দিয়েছিল তার উত্তরটা হবে 2/3। চলে এলাম 15 নম্বর অঙ্ক এবং আজকের ভিডিওটা শেষ অঙ্কেতে। বলেছে একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত। আমি ধরে নিচ্ছি সমবাহু ত্রিভুজের বাহুটা আমি ধরে নিচ্ছি এক্স। বাহু যদি এক্স হয় তার সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে 3/2 এই √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য আমার এক্স, √3/2 ইন্টু এক্স। তো এই ত্রিভুজের উচ্চতাটা আমরা বলে দিয়েছি 12 সেন্টিমিটার। তাহলে √3/2 ইন্টু এক্স ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা কি পেয়ে যাব না 24/√3। এবারে এটাকে আমি একটুখানি সিম্পলিফিকেশন করে নেবো। এটা কিভাবে করব না 24টাকে করব 24টাকে করব 8 3 24 হয়,
তো 8 লিখবো, আর 3টাকে আমি √3 ইন্টু √3 করবো। √3 গুণ করলে আমার 3ই থাকবে, তো বাই 3। তাহলে 8 ইন্টু 3 হয় 24, তাহলে 3টাকে আমি √3 ইন্টু √3-তে ভেঙে নিলাম বাই 3। তাহলে এখানে আমার √3টা কাটাকাটি করে নিলে হবে হচ্ছে 8√3। তাহলে আমি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 8√3 সেন্টিমিটার। এবার ত্রিভুজটির ক্ষেত্রফল কত জানতে চেয়েছে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য তার হচ্ছে স্কোয়ার। তো আমি √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য আমার 8√3, তার হচ্ছে স্কোয়ার, অর্থাৎ √3/4 ইন্টু 8√3 ইন্টু 8√3 হলো। এবার আমি 4কে এটা দিয়ে কেটে দিলাম 2, তাহলে আমার কত থাকলো না 8 দুগুণে 16 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3। তো এই দুটো √3-র জন্য আমি একটা √3 নিচ্ছি, এই একটা 3 নিচ্ছি, √3 ইন্টু √3 মানে 3 হয়, তাহলে 16 3 48 হয়, √3 হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, 48√3 সেন্টিমিটার স্কোয়ার। তো আজকের মতো এই 15টা অঙ্ক আমি ডিসকাস করলাম। যে অঙ্কগুলো পরীক্ষাতে মাঝে মধ্যেই এসে থাকে বা এই ধরনের কিছু অঙ্ক এসে থাকে। তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।